যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট চলে এসছে, সাইবার ল। আজ 13ই আগস্ট, ঠিক দুদিন পর ইন্ডিপেন্ডেন্স ডে। নমস্কার বন্ধুরা, নমস্কার। আজ মঙ্গলবার 13ই আগস্ট। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বারাণসী থেকে অযোধ্যা ধাম গেছিলাম। এই পর্বে থাকছে আমরা সকালবেলা চলে যাব বেনারসের বিখ্যাত কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় দেখতে। তারপর আমরা ওখান থেকে চলে যাব সারনাথ। তারপর সারনাথ থেকে চলে আসবার পর সন্ধ্যেবেলা আমরা চলে যাব দশাশ্বমেধ ঘাটের বিশ্ববিখ্যাত ঐতিহ্যমণ্ডিত গঙ্গা আরতি দেখতে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, সাথে থাকুন এক্সপ্লোর অফ টাইমের। তো এই টোটো চলে এসছে, এই দেখুন বন্ধুরা, সামনে কত ঘোড়া। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যার আগের নাম ছিল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইউনিভার্সিটির ভেতরে ঢুকলেই চোখে পড়বে দেবী সরস্বতীর মূর্তি। ওনার এই মূর্তি দিয়েই এনাদের লোগো আসে। আমাদের হোটেল থেকে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মোটামুটি মিনিট 10 মতন। প্রায় 30,000-এরও বেশি ছাত্র এখানে পড়াশোনা করে। প্রায় 1300 একর জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে এই বিরাট বড় ক্যাম্পাস। এই ইউনিভার্সিটির ভেতর রয়েছে সাইয়ের মতন ক্যাম্পাসও। এছাড়া রয়েছে আর্টস, সোশ্যাল সায়েন্স, কমার্স, ম্যানেজমেন্ট স্টাডিজ, সায়েন্স, পারফর্মিং আর্টস, ল, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মোটামুটি প্রায় সমস্ত ধরনের ডিপার্টমেন্ট এখানে চোখে পড়ল। এই ক্যাম্পাসের ভেতর ছড়িয়ে রয়েছে প্রায় 65টারও বেশি হোস্টেল, যেখানে প্রায় 18 থেকে 20,000 আবাসিক ছাত্র থাকতে পারে, যার দরুন এই ইউনিভার্সিটিকে এশিয়ার লার্জেস্ট আবাসিক ছাত্রাবাসের তকমা দেওয়া হয়েছে। এগ্রিকালচারাল সায়েন্স ডিপার্টমেন্টের রাস্তা ধরে কিছুটা এগোতেই বাঁ দিকে চোখে পড়ল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই আইআইটির ঠিক উল্টো দিকেই কিছুটা গেলেই চোখে পড়বে নতুন বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির। বাংলাতেই লেখা আছে দেখুন, বেনারস হ্যান্ডিক্রাফট কর্পোরেশন, বেনারসি সিল্ক শাড়ি, মার্বেল মূর্তি। এই মন্দিরের উচ্চতা প্রায় 250 ফুটের কাছাকাছি। সারা ভারতবর্ষ থেকে হিন্দুরা পুজো দিতে আসেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে। 1966 সালে প্রতিষ্ঠিত ছিল এই কাশী বিশ্বনাথ মন্দির। প্রায় 30 বছর ধরে চলেছিল এর নির্মাণ কাজ। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। ভাবলে গায়ে শিহরণ দিয়ে দেয়, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এখানে শিক্ষাদান করে গেছেন। যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যে ক্যাম্পাসও অনেক আধুনিক হয়েছে, অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট চলে এসছে, সাইবার ল। আমি জানি না দেখাতে পাচ্ছি না, ছাদের মাথায় দেখুন কত সোলারের প্যানেল বসানো আছে। এই দেখুন কলেজ অফ নার্সিং। ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা, তাই ব্যস্ততাও বেড়েছে কিছুটা।
তো যদি বন্ধুরা সময় থাকে তো অতি অবশ্যই এই প্রাচীনতম ইউনিভার্সিটিতে ঘুরে যাবেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দেখার পর চলে এলাম সংকটমোচন মন্দিরে। এই সংকটমোচন মন্দিরটি 1900 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী মদন মোহন মালব্য তৈরি করেছিলেন। সংকটমোচন হনুমান মন্দির হিন্দু দেবতা হনুমানের অন্যতম এক পবিত্র মন্দির। সংকটমোচন মানে যিনি কষ্ট বা দুঃখ দূর করেন। এই মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নয় বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। সংকটমোচন হনুমান মন্দির দেখার পর চলে এলাম ব্রেকফাস্ট সারতে। মঙ্গলম ধোসা কর্নার। ব্রেকফাস্ট সারবার পর রওনা দিলাম সারনাথের উদ্দেশ্যে। জ্যাম দেখুন, প্রচুর গাড়ির লাইন এখানে লেগে গেছে। গাড়ির লাইন দেখুন খালি, কি অবস্থা। টোটোয় করে আপাতত চলেছি সারনাথ। আমরা এই সারনাথের কাছাকাছি চলে এসেছি। আমাদের এই সারনাথ পৌঁছতে মোটামুটি টাইম লেগেছে প্রায় 45 মিনিটের ওপর। সংকটমোচন মন্দির থেকে এই সারনাথের দূরত্ব প্রায় 13 কিলোমিটারের ওপর। কিছু দূর এগোতেই চোখে পড়ল এই চৌখান্ডী স্তূপা। কথিত আছে বোধগয়া থেকে সারনাথ পর্যন্ত ভ্রমণের সময় বুদ্ধ ও তার শিষ্যরা এইখানেই মিলিত হয়েছিলেন। পরবর্তীকালে রাজা টোডরমলের পুত্র গোবর্ধন এইখানে এই স্তূপটিকে নির্মাণ করেছিলেন। 2019 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে সংরক্ষণ করেছে। চৌখান্ডী স্তূপ থেকে সারনাথের দিকে বাঁ দিক ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল এই ওয়াট থাই টেম্পল। এই মন্দিরটি 1993 সালে সারনাথ পরিদর্শনকারী বিভিন্ন থাই গণ্যমান্য ব্যক্তির দ্বারা নির্মিত হয়েছিল। এই ওয়াট থাই টেম্পলের সবথেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই বৌদ্ধ মূর্তিটি। ডান দিক ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল থাইল্যান্ডের এই ছোট্ট পতাকা। মন্দিরের দিকে এগোতেই ডান হাতে চোখে পড়বে এই অশোক স্তম্ভ। মূল মন্দিরের ভেতর প্রবেশ করতেই চোখে পড়ল 3টি বৌদ্ধ মূর্তি, যার মধ্যে প্রধান যে মূর্তিটি সেটি থাইল্যান্ডের অনুকরণে তৈরি করা হয়েছে। এছাড়া মন্দিরের ভেতর থাইদের গানও শুনতে পেলাম। মন্দিরের বাইরেও গাছের নিচে আরও বৌদ্ধ মূর্তি চোখে পড়ল। নেক্সট জেনারেশন ব্লগার কাম এক্সপ্লোরার ছুটে চলেছে। আপনাদের জানিয়ে রাখি এই ওয়াট থাই টেম্পল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এই মন্দিরটি সপ্তাহের সমস্ত দিনই খোলা। এই মন্দিরে কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই। এই বৌদ্ধ মূর্তিটির উচ্চতা প্রায় 80 ফুটের কাছাকাছি এবং এটি তৈরি করতে লেগেছিল প্রায় 10 বছর। 2011 সালে থাইল্যান্ডের এক্স প্রাইম মিনিস্টার এই বৌদ্ধ মূর্তিটি উদ্বোধন করেছিলেন। উত্তরপ্রদেশের গঙ্গা এবং বরুণা নদীর সঙ্গমস্থলে অবস্থান করছে এই সারনাথ, যা বারাণসী শহর থেকে প্রায়
10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। সারনাথ রেল স্টেশন থেকে এই ধামেক স্তূপের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতন। এই সারনাথ মন্দিরের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা এবং এখানে গাইডেরও সুবন্দোবস্ত আছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসার দরুন এখানে চোখে পড়ল হর ঘর তিরঙ্গার ক্যাম্পেন। সারনাথের এই ধামেক স্তূপের প্রধান বিশেষত্ব হচ্ছে ভগবান বুদ্ধদেব বোধগয়ায় জ্ঞান লাভের পর তার 5 শিষ্যকে প্রথম ধর্ম উপদেশ প্রচার করেছিলেন। সংস্কৃত শব্দ সারংনাথ থেকে এই সারনাথ নামটি এসছে। বেবি কেয়ার রুম, টক রুম, ড্রিঙ্কিং ওয়াটারের সুবন্দোবস্ত আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাটার রক্ষণাবেক্ষণ করে এবং এই জায়গাটা আবার তারা নতুনভাবে রিকনস্ট্রাকশন করেছে। সমগ্র বারাণসী শহর জুড়ে কাশী বিশ্বনাথ মন্দিরের একটা বিরাট প্রভাব রয়েছে, তাই এখানেও সেই রকমই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে মন্দির চোখে পড়ল। এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি ধর্মরাজিকা স্তূপের ঠিক সামনে। এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মহামতি অশোক দ্বারা বুদ্ধের ধ্বংসাবশেষের ওপর তৈরি হয়েছিল। শোনা যায় মহামতি অশোক এইখানে প্রায় 28টা স্তূপ নির্মাণ করেছিলেন। এই মুহূর্তে এই যে ধর্মরাজিকা স্তূপের সামনে ঠিক দাঁড়িয়ে আছি, এর ধ্বংসাবশেষ এগুলোর অবশিষ্টাংশগুলোই পড়ে আছে মাত্র। এগুলো প্রায় 3 ফুট বৃত্তাকারের কাঠামো। বৃষ্টি পড়ছে তাই জায়গাটা একটু পিছল হয়ে গেছে। ছাতা মাথায় দিয়ে আপাতত চলেছি। ভগবান বুদ্ধদেব এই জায়গাটায় ধ্যান করতেন। হিউয়েনসাংয়ের বক্তব্য অনুযায়ী এই জায়গাটার উচ্চতা ছিল প্রায় 61 মিটারের কাছাকাছি। গুপ্ত পিরিয়ডে এই জায়গাটা পুনরুদ্ধার করা হয়েছিল। এই মূল গন্ধা কুটিবিহার প্রাচীন সারনাথের এই যে ইট দেখছেন, এই ইটের ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত। চুনার বেলে পাথর দিয়ে তৈরি এই একশিলা রেলিং, যাকে বলা হয় মোনোলিথিক রেলিং। এই মোনোলিথিক রেলিং সাধারণত মৌর্য পালিশ বহন করছে। বড় স্তূপের কাছে ছোট স্তূপ স্থাপিত হয়ে যে বুদ্ধের ভস্ম থাকে একেই বলা হয় ভোটিভ স্তূপা। এই স্তূপগুলিতে মৃত ভিক্ষুদের ভস্ম ধারণ করা হয়েছিল, যাতে তারা বুদ্ধ শাক্যমুনির সাথে থাকতে পারে এবং সম্ভবত একটি বিশুদ্ধ ভূমিতে পুনর্জন্ম লাভ করতে পারে। ধামেক স্তূপ এই সারনাথের সবচেয়ে লক্ষণীয় কাঠামো। এটি ভারতের সবচেয়ে বিশিষ্ট বৌদ্ধ কাঠামোগুলোর মধ্যে একটি। ধামেক স্তূপটি 500 খ্রিস্টাব্দে মহান মৌর্য রাজা মহামতি অশোকের দ্বারা নির্মিত হয়েছিল। ভগবান বুদ্ধ জ্ঞান অর্জনের পর এখানে তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন তার শিষ্যদের কাছে, যা তার অষ্টমুখী পথ প্রকাশ করেছিল। স্তূপটির গোড়ায় ব্যাস 28 মিটার এবং উচ্চতা প্রায় 44 মিটার। এটি আংশিক পাথর এবং আংশিক ইটের তৈরি। নিচের দিকে মুখ করা পাথরটি গুপ্ত বংশের সূক্ষ্ম ফুলের খোদাই দ্বারা শোভিত। স্তূপটি
6 বার বড় করা হলেও উপরের অংশটি এখনো অসমাপ্ত। এই ধামেক স্তূপের দেয়ালে মানুষ ও পাখির চমৎকার কিছু খোদাই করা মূর্তি আছে এবং সেই সাথে এটি ব্রাহ্মী লিপিতে শিলালিপি দিয়ে আবৃত। সারনাথের ধামেক স্তূপ দেখবার পর চলে এলাম প্রধান বাজারের কাছে অবস্থিত এই জাপানিজ মন্দিরে। মন্দিরের স্থাপত্য একটি সাধারণ জাপানি শৈলীতে তৈরি, যার মধ্যে একটি দ্বিতল প্যাগোডা রয়েছে। মূল যে মন্দির আছে সেই মন্দিরের ভেতর প্রবেশ করলেই চোখে পড়বে হেলান দেয়া বুদ্ধের আকর্ষণীয় কাঠের ভাস্কর্য। এই বৌদ্ধ মন্দিরের সমস্ত কাঠের যে ভাস্কর্য এবং জিনিসপত্র চন্দন কাঠ দিয়ে তৈরি হয়েছে। মন্দিরের আকর্ষণীয় যে কাঠামো, এই কাঠামো জাপানের কিয়োটোতে অবস্থিত আন্তর্জাতিকভাবে বিখ্যাত জাপানি যে মন্দির আছে সেই মন্দিরগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই জাপানিজ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শাড়ি ফ্যাক্টরি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি সারনাথের শিব মন্দিরে। এখন আমরা চলে এসেছি সারনাথের অন্তর্গত খাজুহি ভিলেজের এই গোল্ডেন টেম্পলে। এটি একটা টিবেটিয়ান মনাস্ট্রি। খুব শান্ত নিরিবিলি পরিবেশের ভেতর এই মনাস্ট্রিটা। যদি আপনারা সারনাথ আসেন তো অতি অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেতে পারেন। এই মুহূর্তে এখানে প্রার্থনা চলছে, তাই ভেতরটা দেখাতে পারলাম না। ঘুরতে বা বেড়াতে গেলে অনিয়ম তো সবারই হয়, আমাদেরও তার ব্যতিক্রম হলো না। আপাতত এসে হাজির হয়েছি বারাণসীর মহারাজা রেস্টুরেন্টে। এটা কিচেন আছে। চিকেন নিয়েছে তো। এইখানে আমরা জমিয়ে প্রায় বিকেল 4:30 নাগাদ লাঞ্চ সারলাম। বিকেলে লাঞ্চ সারবার পর চলে এলাম বারাণসীর বিশ্ববিখ্যাত ঐতিহ্যমণ্ডিত দশাশ্বমেধ ঘাটে। পুরাণে কথিত আছে ভগবান ব্রহ্মা শিবকে সন্তুষ্ট করার জন্য এখানে 10টি অশ্ব বা ঘোড়া বলিদান করেছিলেন এবং এই ঘাটটি শিবকে উৎসর্গ করেছিলেন। সেই কারণের জন্যই এই ঘাটের নামকরণ করা হয়েছে
দশাশ্বমেধ ঘাট। ঘাটে জল উঠে যাওয়ার দরুন আমাদেরকে দূর থেকেই আরতি দেখতে হবে। এটা আমাদের সকলেরই জানা যে কোনো ধর্মীয় স্থানেই অরাজকতা এবং বিশৃঙ্খলা চোখে পড়ার মতো, এখানেও তার ব্যতিক্রম নয়। এই নৌকাগুলোতেই বসে আমাদেরকে আরতি দেখতে হবে। তাই দর কষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত 100 টাকায় রফা হয়ে আমরা আরতি দেখবার সুযোগ পেয়েছিলাম। তো বন্ধুরা, যখন এখানে আসবেন অতি অবশ্যই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এই সন্ধ্যারতি সূর্যাস্তের পরপরই শুরু হয়। সন্ধ্যারতি গরমকালে সন্ধ্যে 7টার সময় এবং শীতকালে সন্ধ্যে 6টার সময় শুরু হয়। এই আরতি হতে মোটামুটি 45 মিনিটের মতন টাইম লাগে। বন্ধুরা, বারাণসীর চতুর্থ পর্বে এই সারনাথের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। সন্ধ্যারতি দেখবার পর কাশী চাট ভান্ডার থেকে চাট খেয়ে হোটেলের পথ ধরলাম। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, ধন্যবাদ।